আমার নাম আব্দুল্লাহ আল পলাশ। পলাশ হচ্ছে ডাক নাম, রাইট? জি জি। আচ্ছা, ঠিক আছে। বয়স কত এখন? 25 বছর। 25 বছর, ঠিক আছে। চলেন শুরু করি, একবার যেখান থেকে বলতে ইচ্ছে করে, যেভাবে বলতে ইচ্ছে করে। আমি এসম মনে করেন যে আমার বয়স এসম 12 কিংবা 10 এর মধ্যে থাকবে। তাই আমার আব্বা হঠাৎ করে ব্রেন শর্ট পড়ে, কে যেন কি খাওয়ায়। আপনি কি আপনার জন্মের পর থেকে বাবাকে এরকমই দেখছেন, নাকি তার আগে ভালো দেখেছেন? না, আমি 7-8 বছর পর্যন্ত ভালো দেখছি। আচ্ছা, তার মানে আপনি যে সময় গল্প বলছেন ওই সময়টাতে আপনার বাবা মানসিকভাবে ভারসাম্যহীন, জি, তাই তো? আচ্ছা, ওকে। হ্যাঁ। আপনি পরিবারের বড় ছেলে? হ্যাঁ হ্যাঁ, আমি আমার পরিবারে বড় ছেলে। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই। 2 ভাই। হ্যাঁ। সংসার চলতো কিভাবে তাহলে? সংসার মানে আমার দাদার ইসিতে সাপোর্টে। সাপোর্ট। জি, বলেন তারপর। তারপর মনে করেন যে আমার দাদু হুম আমার মাকে কাজকাম করাইতো। হুম তা আমার আব্বা তো মনে করেন যে এই নর্মাল। হুম আমার দাদু এই কাজকাম করাইতো। আমার এক কাকু ছিল, হুম ঠিক আছে। আমার কাকুরা আগে বলি, আমার কাকুরা আবার মানে 4 ভাই, আমার আব্বাক সহ 5টা। আচ্ছা তো সবাই যার যার মতো। তা আমার ওই কাকুটাই আর কি মানে আমার দাদুর সাথে থাকতো। আচ্ছা। আব্বা আপনার আমার দাদুর সাথেই। হুম তাই আমার ওই কাকু মনে করেন যে আমাদেরকে দেখতে পারতো না। এক চাষে দেখতে পারতো না? সবাই একটু মানে কমজোরি, কিন্তু হ্যাঁ আমাকে সহ্যই করতো না। আচ্ছা। আমার 2টা ভাইকে সহ্যই করতো না সে, আমার মাকেও না, ঠিক আছে। আমার মাকেও মারধর করছে, আমরা দেখছি ছোটবেলায়। আমরা তখন আর কিছু করতে পারিনি, যে না চাচা হয়ে গায়ে হাত তুলতো মায়ের? হ্যাঁ। আচ্ছা, ওকে। তারপর? চাচা হয়ে গায়ে হাত তুলতো, তাই আমরা দেখতাম, কিছু বলতে পারতাম না, কিছু করতে পারতাম না, হুম ঠিক আছে। আমার দাদাকে বললে পারে, গ্রামের লোকে বললে পারে, আমার বয়স এসব 10-12 বছর, হুম ঠিক আছে। তা আমরা তোর উপর যাইতেও পারি না, রাইট। ঠিক আছে। তাই আমার আম্মুর হাতের গায়ে হাত তুলতো আমার আম্মুর। তাই আমার আব্বা কিছু বলতো না। আমার আব্বা যে মানসিকভাবে ভারসাম্য, বুঝতেও না বিষয়টা আর কি। না না, হ্যাঁ। ওই খবরটা মনে করেন আমার নানির বাড়িতে যায়। আমার নানি সেম জীবিত ছিল। আচ্ছা। নানির বাড়িতে যাওয়ার পরে আমার নানি এসব আমার মাকে নিয়ে আসে, যে আচ্ছা না আমি আর ওই বাড়িতে রাখবো না। আচ্ছা। যেহেতু সে মারামারি করে এগুলো গায়ে ঠিক হাত তোলে, না। হ্যাঁ, গায়ে হাত স্বাভাবিক। তোলে, হুম ঠিক আছে। তারপরেও আমার মাকে নিয়ে আসে, নিয়ে আসার পরে তে সঙ্গে আমাকেও নিয়ে আসে। তা আমার দাদু আবার মানে আমার নানির বাড়িতে যায়। আচ্ছা। যাওয়ার পরে আমার দাদু আবার মানে আমার নানিকে বুঝায় শুনে আবার আমার বাড়িতে নিয়ে আসে। তে আমি এসব লেখাপড়া ক্লাস 4-এ পড়ি এরকমই। হুম তো এখন মানে আমার কাকু আমি যদি নানি বাড়িতে যাওয়ার পরেও তো আমার কাকু এসব আর কিছু বলে না। তো আমার মাকেও নিয়ে আসে, বা আমি তো আমার মার হাতেই হুম নিয়ে আসে, আমার দাদুর হাতে করে নিয়ে আসে। নিয়ে আসার পরে তো আমার দাদু ফিরের দিনকে আমার দাদু মানে আমার মাকে বলে ওই কাজগুলো তুমি করো, মানে সংসারের কাজ। না আচ্ছা ঠিক আছে, আমার মা নীরবে খাচ্ছে দাচ্ছে, হ্যাঁ কাজ করবে না, কাজ করতেছে। হ্যাঁ কাজ করতে করতে তাই আমি আবার স্কুলে যাব, ঠিক আছে। তাই আমার দাদু বলতেছে তুমি স্কুলে যাও। তাই আমি স্কুলে গেছি। স্কুল থেকে আসার পরে তাই আমার সেদিনকে মানে পরীক্ষার ফিস নেয় সরকার থেকে, পরীক্ষার ফিস দেওয়া লাগবে। তো আমার তো বাপ এরকম না, তাই আমার বাপেরটা না চাই, আমার দাদুরটা চাইছি বাজারে যায়। হুম সে সময় আমার কাকু উপস্থিত ছিল। আচ্ছা। তে বাজারে যায়, আমি বলতেছি দাদা বলো আমার বাড়িতে না, আমার কয়টা টাকা লাগবে, আমার স্কুলে ফিস দিতে হবে। পরীক্ষার ফি? হ্যাঁ। তো এখন বলতেছে ঠিক আছে, তাহলে সন্ধ্যাবেলা আমি তোকে টাকা দিচ্ছি, কালকে যখন যাবি স্কুলে। আচ্ছা ঠিক আছে। তখন আর কি টাকাটা নিয়ে যাস বা এরকম কিছু? হ্যাঁ। আমার কাকু বলতেছে কি লেখাপড়া করে কি হইব, লেখাপড়া করে মানে জজ ব্যারিস্টার হইব, লেখাপড়া করা লাগবো না। তা আমার সহায়ক কাম লাগছে, ঠিক আছে, কামলা টামলা নিতে পারবো না, আমি একা একা খাওয়াতে পারবো না, এত মানসিক। মানে কি আপনার চাচা ইনকাম করতো আসলে? জি জি। ওকে। আমার চাচাও এরকম ইনকাম না, মানে আমার দাদুরই ইনকাম, ঠিক আছে। আমার দাদুর বসির দোকান ছিল, কাকু থাকতো আর ওই আবাদ টাবাদ করতো, বুঝছেন। সেও এরকম ইনকাম না। তো কি কয় আমি কামলা দিয়ে এত কিছু করাইতে পারবো না। কয় তাহলে ও ছোট মানুষ, ও কি করবো, আমার দাদুর হাতে ঝগড়া বাজারের ভিতরে। তো বাজারের লোকজন জুটে গেল, তাই
আমি বললাম দাদু ঠিক আছে আমি কাজের না আমি স্কুলের ফাঁকে ফাঁকে আমি চকে যাব, জমিতে যাব, সমস্যা নেই। তা আমার দাদু বললো আচ্ছা ঠিক আছে। একদিনকে মানে জমিতে যাওয়া একটু দেরি হয়েছে, সকালবেলা যাইতে হয় তো, তো যাওয়া একটু দেরি হয়েছে। তাই আমি ভাত খাইতে বইছি। তো আমার ওই কাকু মানে ঘরে থেকে বাড়া এসে মনে করেন যে আমাকে প্লেট সহ, বুঝছেন, ভাত সহ প্লেট সহ আমাকে এক শট দিয়ে ফেলা দিল। প্লেটটা যা পড়লো মনে করেন যে আমার থেকে 2-3 হাত দূরে, আর আমি পড়লাম যা মনে করেন যে উল্টে পড়ে গেলাম ওইখানে। লাথি মারলো? হ্যাঁ, লাথি মারলো। তো আমি এরকম ওই দৃশ্য আমার মানে বাড়ির লোক সবাই দেখলো। দেখার পরে আমার নানি এসব বেঁচে ছিল, আমার নানি আসলো আবার যে আমার নাতিকে মারলো কিসের অপরাধে। খুব স্বাভাবিক। হ্যাঁ, নানি এসে আমার মাকে আবার নিয়ে গেল। তাই আমি বললাম যে আমি আর কিছু বললাম না, তাই আমি আমার নানির সাথেই চলে গেলাম সাথে। তাই আমার নানি বললো কি এই স্কুল থেকে বাদ দিয়ে আমি মাদ্রাসায় ভর্তি করে দেবো আমার নাতিকে, ঠিক আছে। তে আমার নানি আমাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিল। আচ্ছা, ডাকিলা মাদ্রাসায়, যে ওইখানে বাংলা ইংরেজি সব হয়। তে আমি ওইখানে লেখাপড়া করতেছি। তে আবার মনে করেন যে আমাদের সময় হয়ে গেল, ঠিক আছে। তা আমার কাকু আর মানে ওই আমার মাক নিয়ে আসার জন্য আবার মানে করলো, তার বাপের কাছে বলছে হয়তো বা, তার বাপ আইসে। তো আমার নানি বললো না আমি আর যাইতে দেবো না, এরকম মারধর করলে আমি আর যাইতে দেবো না। আমার এক মেয়ে আমি পালতে পারবো, আমারও 4টে মেয়ে আছে, 4টে মেয়েই আল্লাহ বর তুলি পারে খারাপ জায়গা দিইনি, কিন্তু এইটাই একটু খারাপ জায়গা। তাও এটা খারাপ জায়গা না, এটাও ভালো জায়গা দিছিলাম, কিন্তু কর্মবশতে এটা কপাল খারাপ হয়ে গেছে এরকম। যাক, সমস্যা নাই, আমি এক মেয়ে আমি পালতে পারবো। তো আমার নানা আগের যুগের মনে করেন যে ব্যাংকে চাকরি করতো, ব্যাংকের সোনালী ব্যাংকের মানে ম্যানেজার ছিল। সে এককালীন টাকা পেতো। তো আমার নানি আবার ভয় পাইতো না, ঠিক আছে। কত আমারই কত টাকা, আমি ব্যাংকে যদি হাত দিই আমারও ধনের টাকা বাড়বে, আমার নানি বলতো, ঠিক আছে। জি, সরকারের থেকে আমাকে টাকা দিবে। তো এখন আমি মাদ্রাসায় থেকে আমার নানি খরচ চালাইতো। তো ইতিমধ্যে মনে করেন যে আমার দাদু গেল, তো আমার দাদু এই কথা বলে দিল। তো আমার নানি আর আসতে দিল না আমাদের। আচ্ছা, আসতে দিল না। পরে আমার দাদু বাড়ি থেকে ফিরে আসার পরে আমার দাদি গেল আর আমার কাকু গেল, যে কাকু আমার মারধর করতো সেই কাকু। জি, যাওয়ার পরে তাই আমার মানে মাক যা বলতেছে যাওয়া হবার হয়েছে, ঠিক আছে, এখনো কাজ কাম লাগিয়েছে, ঠিক আছে। তাই চলেন ভাবি যাই, আর করবো না। আমাকে বললো বাঁচতে কাকা চলো। না, আমি বললাম যে না আমি আর আপনাদের সাথে যাব না, আমি আমার নানির বাড়িতে থাকবো। তাই আমার দাদি বললো যখন থাকতেছে যে ছোটো মানুষ থাক, ঠিক আছে। আমার দাদি বলতেছে যে ছোটো মানুষ থাক, ও যদি মন পড়ে ওই বেই আসবিনি। তাই আমার মা বললো যে না আমি যাব না। আমার ছোটো ভাই তো এসব কোলে না মানে হাঁটে কোনো রকম গুড় করে এরকম। আমার ছোটো ভাই এসব 2-3 বছর কিংবা 4 বছর বয়স, আমার থেকে অনেক ছোট। দাদি বলতেছে যে থাকো, ও থাক, কয়েকদিন পরে এবেই আসবিনি, ঠিক আছে। মার কথা মনে পড়লে এবেই আসবিনি। তাই আমি আমার ছোটোবেলার থেকে আমার মা যা বলতো আমি ওটাই আর কি করতাম, যে আমার মা ছাড়া আমার গতি নাই, ঠিক আছে। যেহেতু আমার বাপটাও থাকেও নাই, জি, তাই আমার মা ছাড়া আর গতি নাই। তাই আমার নানি আর কি আমাকে ভর্তি করে দিল। তাই আমার মানে আমি ওই মাদ্রাসায় পড়তাম, আসতাম মাদ্রাসায় থেকেই পড়তাম। তখন আল্লাহ আমার মা আবার ওই বাদ গেল, অনেক হাতে পায়ে জড়া ধরে ওই বাদ নিয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়ি, হ্যাঁ আমার দাদার বাড়ি। জি, তো আমার দাদার বাড়ি নিয়ে যাওয়ার পরে আমি মনে হয় যে মাসখানিক পরে আমি বলতেছি যে মাক দেখি না, যাই মার কাছে একটু যাই, দেখা করে আসি। হ্যাঁ, দেখা করে আসি। দেখা করতে গেছি, তে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে তাই আমার কাকু বলতেছে কি যে যদি যায় ঠিক আছে তাহলে একবারে যাইতে হবে, ঠিক আছে। ও আইসে আর ওকে এখানেই আবার ওই স্কুলে ভর্তি করে দেবো, পড়লে পড়বো
ঠিক আছে, কাজ কাম করতে হবে, তারপরে আর কি আমাকে আর যাইতে দিব না। তাই আমি কই আমার মাদ্রাসায় কি আর যাইতেই হবে, ঠিক আছে। তো এক পর্যায়ে আমার কাকু মনে করেন যে আমার উপরে মারধার, তুই যদি যাস সব নিয়ে একবারে যা বাড়া। আচ্ছা। তো আমার দাদু আবার মানে ওরকমই কাজ কাম করি না দেখে, মানে মাদ্রাসায় থাকি দেখে, ঠিক আছে, আমার দাদু আমার দেখে পার না আগের মতো। হুম। তারপরে আর কি আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কয়েকদিন পরে আমি মাদ্রাসাতে একবারে আসতেছি। আচ্ছা, একবারে চলে আসবো। হ্যাঁ, হুম। তাই মাদ্রাসাতে আসছি, আসার পরে এই স্কুলে ভর্তি হবো আর আমাকে ভর্তি করে দিবি না, টাকা লাগবে দেখে স্কুলে ভর্তি করে দিবে না। হুম। ভর্তি করে দেবে না। তাই আমি অনেকবার চেষ্টা করলাম যে নিজে নিজে দিয়ে ভর্তি হওয়া যায় নাকি। হুম। তাই আমার আম্মু ধারে ধারে যায়, মানে স্কুলের স্যার করে যায় রিকোয়েস্ট করে। রিকোয়েস্ট করে। তাই আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি ক্লাস 3-তে ভর্তি হই, আবার 3-তে ভর্তি হইলাম। তারপরে আমার ছোটো ভাই আবার একটু মানে জ্বর হইলো, তো আমার মামা ছিল আর পাবনা। হুম। তো আমার মামা আমার বললো কি যে এক ভাই এখানে থাক, আর আমি ওই সোডাক নিয়ে, ঠিক আছে, পাবনা নিয়ে যাবো, হাফেজের লেখাপড়া করাবো। আচ্ছা। কোথাও ওদের কোনো খরচ লাগবে না। তো আমার ছোটো মামা বাড়িতে এসে, ঠিক আছে, মাইজেনটা ছোটটার আর কি বড়োটা, হুম। বাড়িতে এসে আমার ছোটো ভাইকে নিয়ে গেল। তো এই সময় আমার ছোটো ভাই মনে করেন যে 5-6 বছর বয়স এরকমই হবে, আমার বয়স 12-13। তারপরে আমি কাজকাম পরে বাড়িতেই কাজকাম করি টুকটাক, ঠিক আছে। ভর্তি যখন হইতে পারি না, তারপরে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে মনে করেন যে স্কুলে যাই না উচ্চায়ন এরকম করে। আচ্ছা। স্কুলে যাই না, যাইতে দেয় না, ঠিক আছে, ওটা করা লাগবো। হুম। ঠিক আছে, সব চাচাইটা বলতেছে, হ্যাঁ। চাচাই করে এরকম। হ্যাঁ। তা আমি এক পর্যায়ে বললাম তাহলে তো আমার লেখাপড়া হবে না, এরকমভাবে তো থাকলে পরে তো আমার লেখাপড়া হবে না। হুম। খুব সব। তাই আমার দাদুকে এক পর্যায়ে আমি বলি যে আপনারা কি চাচ্ছেন, আমার ক্ষতি চাচ্ছেন নাকি আমার আব্বা এরকম হয়েছে দেখে মনে করেন যে আমাদেরকে এরকম করতেছেন, কোনটা? এখন তো আমি কিছু হলে বুঝি। তাই আমি বলতেছি যে এরকম করতেছেন, আমার মাকেও মারধর করতেছেন, এটা তো ঠিক না। একদিন আমরা বড় হব না, আর আপনারাও বুড়ো হবেন না, খুব স্বাভাবিক। তখন কিন্তু এই প্রতিশোধগুলো না তো এখন কিন্তু মনে থাকবে। যা পারিস করিস, ঠিক আছে। আমার কাকু বলতেছে দেয়া যাবি, আমার চাউল পেয়েও মানুষ হচ্ছে, ঠিক আছে। তো আমার কাকু এর ধরনের কথাবার্তা বলে, তার ছেলেকে কিছুই বলে না, ঠিক আছে। এখানে যা করার শুধুমাত্র আমার ফুফুতো ভাই আমার বাড়িতে থাকতো, আমার আপন ফুফুতো ভাই বড়। তো সে ফুফুতো ভাই মনে করেন যে এলা আমাকে মানে করতো খুব, মানে একসাথে থাকতাম, ঠিক আছে। আমার বড় তো আর কি বন্ধুর মতো চলতাম, বুঝছেন। জি। করে তো বড় ভাই বলতাম, আমার নাম ধরেও ডাকতাম, ঠিক আছে। আমার ভাই আমাকে বলতেছে যে তোদের তো কোনোদিনও দেখতে পারে না বা ইও করবে না, ঠিক আছে। আগে বলি আমাদের মানে ঘর ছিল না, আমার দাদু কিন্তু আমাদের ঘর টর কিছুই দিয়ে যায় নাই। আচ্ছা। বাড়িতে আমার মা একটা 2খান টিনের পর মনে করেন যে সবার ঘর মনে করেন যে বাড়ি করা, বুঝছেন, ঘর করা, 4 ছেলে 2 ছেলে এরকম ঘর করা। আমাদের ঘরটাই মনে করেন যে একদম নিম পজিশনে ভাঙা। আচ্ছা। এমনকি তালার বেড়া দেওয়া 4 মুড়ো, ঠিক আছে, 2খান টিন কিংবা 4খান টিন এরকম হবে। তো এরকম পজিশনে আমার মা খালি একখান চৌকি বিছিয়ে থাকতো, বুঝছেন। আমার আব্বা ওই বাইরে টরে থাকতো, ঠিক আছে। আমার ফুফুতো হয়ে আবার মানে কি করলো যে আমার মা মানে এরকম শীত থাকে, ঝড় বৃষ্টি, ঠিক আছে। তো আমার দাদু কয়া, ঠিক আছে, বললো যে ওই বাজারে একটা ঘর বিক্রি হচ্ছে। তো আমার ফুফুতো ভাই জানতো যে এই ঘরটা বিক্রি হবি। তো আমার দাদু বললো যে এই ঘরটা কম দামে কিনে নিয়ে ঘরটা যায় বাইত উঠোই গে, বাইত উঠো গা, ঠিক আছে। ওই যে জায়গার পরই আছে, ওই জায়গার পরই মানে ঘর উঠো দিকে মামানি কৃষির জায়গার তো থাকে। তো আমার ফুফুতো ভাই এটুকু কাজ করলো, করার পরে ঘরটা মানে কিনে নিয়ে এসে নিজেই হাতে করে নিয়ে মিস্ত্রি নিয়ে এসে মনে করেন যে তোর তো লেখাপড়া হবেন না, এরকমভাবে তুই কিছু করতে পারবি না, ঠিক আছে। তুই এক কাম কর, লেখাপড়া যখন হবেই না, এখন তুই কোন ক্লাসে? আমি বললাম যে কেবল আমি 4-5-এ, ঠিক আছে, 5-এ পড়ি, এখনও তো পরীক্ষার অনেক মানে 2-3 মাস আছে। তো পরীক্ষা না দিয়ে আবার কেমনে যাই, ঠিক আছে। আমার এক গ্রামের
আত্মীয় আছে, ঠিক আছে, তোকে নাম্বার দিচ্ছি, তুই ঢাকা যা। হুম ঠিক আছে, তা আমি ঢাকা ঢাকা আসলাম, এই যে কমলাপুর, ওই যে রেল স্টেশনে এই জায়গা। হুম 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 তো এই জায়গায় এসে মনে করেন যে আমার কিছু মানে ওই নাম্বারে ফোন দেই, মোবাইল তো কাছে নাই, মানুষের মোবাইল দিয়ে ফোন দেই। ঠিক আছে, হুম ফোন রিসিভ করে কয় যে আমি অমুক জায়গায় আছি, আসতেছি, বা এই করতে করতে রাত হয়ে গেল। তা আমি মানে গ্রামের তো না, ঠিক আছে, হুম তাই আমি ওই রাস্তায় মনে করেন যে ব্যাগ কাঁধে করে নিয়ে, ঠিক আছে, রাস্তায় হারা রাত ঘোরাফেরা যায় না, তাই কাম কি আছে, হুম আমি স্টেশনেই আর কি ব্যাগটা থুইয়ে, ঠিক আছে, এখান চাদর বিছাইয়া, ঠিক আছে, হুইলাম ব্যাগ মাথায় দিয়ে, আচ্ছা শুয়ে সকালবেলা হলো। তে সবাই মনে করতো পাগল বা ইটি, ঠিক আছে। ওইটা কি বয়স তখন, মানে আপনি তখন কোন ক্লাসে পড়েন? আমি এসম ক্লাস 5-এ, আমার বয়স এসম 14 কিংবা 15 বছর এইরকম। জি তারপরে মনে করেন যে এলা আমি বললাম যে এরকমভাবে তো আর কেউ নাই, তাই আমি চা খাইতেছি, টাকা আছে বেশ কয়টা, 1000 খানিক টাকা আছে, আমার ফুতো ভাই টাকা দিয়ে দিছিল আমার। হুম তাই আমার ফুতো ভাই বলতেছি ফোন দিয়ে, ভাই এই ঘটনা কেউ তো ও আসবেন না, আল্লাহ সিটার, তুই সাভার যা। ঠিক আছে, হুম তাই আমি ওইখান থেকে আবার সাভার আসলাম। সাভার আর একটা নাম্বার দিল, তো ওই নাম্বারে যোগাযোগ করলাম, তো ওইখানে সাভারে আসলাম, হুম সাভার হেমাদপুরে আসলাম। আসার পরে তা আমি ওইখানে 1 মাসের মতো ওর মানে ওই ক্লিনিক বা ওরই আত্মীয় স্বজনের ভিতরে আমি থাকলাম। হুম তো আমার প্রথমে বললো কি যে ও যদি মানে যতদিন থাকবে, ঠিক আছে, যত যা খরচ হয় সব আমি দেবো। ওকে ঠিক আছে, আমার প্রথমে বললো। তো ও আর আমাকে কিছু কইতো না, খালি আমি চাকরি খুঁজতাম। করতে করতে এক পর্যায়ে আমার ডেকোতে, বয়স কত তখন আপনার? আমার বয়স 15। 15। ওকে। হ্যাঁ, লেখাপড়া কোন ক্লাস পর্যন্ত হয়েছে? ক্লাস 5। তারপর আর পড়তে পারেন নাই? না না, হুম তারপর? তারপরে আর কি আমি ঢাকাতে যে মানে হ্যাঁ সেটাই বলতেছিলেন, হ্যাঁ আপনি তারপর কি হলো? ফুফাতো ভাই বলে দিল এটা? প্রথমে বলার পরে তা আমি আসলাম যে যাই হোক, তাহলে আমি যাই দেখি, চাকরির খোঁজ করি। সকালবেলা চাকরির খোঁজ করতেছি, তে হলো না, সারা দিন ঘুরলাম, হলো না চাকরি। এবার করতে করতে 7-8 দিন চলে গেল। হুম 7-8 দিন চলে গেল, তো ওরা থাকতাম, বড় নেই খাইতাম, বুঝছেন। হুম তে 7-8 দিন গেল, তে আমি একদিন চা খাইতেছি, তে একজনের সাথে পরিচয় হইলাম। তো বলতেছে অমুক জায়গার লোক লিব, ঠিক আছে, আমিও ঢুকবো, ঠিক আছে, আমিও তো চাকরি চাকরি দিয়ে বসে, ঠিক আছে, তাহলে তোমাকে আমি ডাক দিয়ে হাতে করে নিয়ে যাবো না। ওকে তো ওনার হাতে আমি এবার সকালবেলা মানে ভোরে হুম নাস্তা না খাই এগুলাম যে যাই আগে চাকরির খোঁজে যাই, এরকমভাবে বসে থাকা যায় না, আমার সংসার আছে। ঠিক আছে, তেও করে তে আমি গেলাম, আমার এক ফ্যাক্টরিতে চাকরি হলো, হুম গার্মেন্টস চাকরি ঢুকলেন আপনি? গার্মেন্টসের মতোই আর কি। আচ্ছা, তে কি কাজ ছিল আপনার? স্কিন প্রিন্টের কাজ। ওই তো গার্মেন্টসই আর কি। হ্যাঁ তারপর? তো ওইখানে মনে করেন যে কাজ মানে 1 দিন 2 দিন কাজ করার পরে তা আমাকে বললো যে ঠিক আছে, তাহলে থাক, বুঝবে কাজ কাম। হুম তা আমার বেতন ধরলো 5,000 টাকা। হুম শুন তো বেতন কম ছিল, 5,000 টাকা, মনে করেন যে ওই বেতনেই চাকরি করতাম। হুম মানে এখানে 2,000 টাকা 3,000 টাকা খরচ করে, ঠিক আছে, আর বাড়িতে সব টাকা পাঠিয়ে দিতাম আমার মার দ্বারে। আচ্ছা এইখানে মনে করেন যে 2-3 মাস যা খাইছি 1 মাসের মতো, ঠিক আছে, এদেরও বিল হয়ে গেল মনে করেন যে 2-3 হাজার টাকা। তো আমার ফুতো ভাই বললো যে টাকাটা দিয়ে দিস, হুম ঠিক আছে। তো বললাম আচ্ছা ঠিক আছে, তো আমি পরের মাসে বেতন তুলে এই টাকাটা দিয়ে দেবো না। ওকে তো এর মধ্যে আমার মা বাড়িতে থাকতো, আমি মাঝে মধ্যে টাকা পাঠাতাম, আমার দাদু আবার ওই টাকা দিয়ে হয় না, দিয়ে আমার দাদু কয় কি কয় যাচ্ছে, আমার কাকু আবার কয় কি কয় যে ছেলে আসিল, ছেলে মানে খেদায়া দিল, ঠিক আছে, হুম এখন ওই খাইবে দিবি কিনা, ঠিক আছে, এদের কাজ কাম নাই, এরা মানে বিক্রি করে খাই গিয়ে মাকে ঘাড় ধরে বাইর করে দেবো। তাই আমার ফুতো ভাই বললো কি পলাশ যে তুই একটু বাড়িতে আয়। তাই আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে তাই আমি শুনতেছি যে আমাদের ঘাড় ধরে বাইর করে দেবো, হ্যান ত্যান। তো গ্রামের লোক মানে বাধা দিল যে একটা এতিমি ওরা, আর বাবা তখনও অসুস্থ মানসিকভাবে? হ্যাঁ এতিমি, এদেরকে ঘাড় ধরে বের করে দেওয়া যা, ঠিক আছে,
একটা গ্রামের মান সম্মান আছে, ঠিক আছে। এরা মানে কি করবে, এরা ছোট মানুষ, এরা কি করবে, কোথায় যাবে? তো কয় যেন মনে হয় না দেখে বিক্রি করে খাই গিয়ে, ঠিক আছে। আমার কাকু ওর এই ধরনের কথাবার্তা বলতো। তা আমি এক পর্যায়ে, ঠিক আছে, এসব তো আমি বড়ই 15 বছর যেহেতু বুঝি, তা আমি বললাম আমার আব্বার সবাই সম্পত্তি যা পাবো, আমার বাড়ি পাবো না, ওগুলো আমি এখন নেব। কয় তোর দাদা মরে গেলে এসে নিয়ে যাস, তারপরে আমাদের থাকতে দেবে না। আচ্ছা, তাই আমার দাদু কয় কি কয় না রয়েছে থাক, আর ওদেরকে ব্যাটি দেবো, ঠিক আছে। তাই আমাদেরকে ব্যাটি দিল, ব্যাটি দেওয়ার পরে কিছু দিল না। তাই আমার মা বললো যে টানতে পারবি? তো বললাম যে দেখি, আল্লাহ পাক তো একদিন না একদিন হবেই, টানতে পারবোই ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তাই আমি পর্যায়ে ঢাকা চলে আসলাম। তো আমার ফুতো ভাই মাঝে মধ্যে এবার হেল্প করতাম, আমার ফুতো ভাইয়ের নাম্বারে আমি টাকা পাঠাতাম। তো আমার ফুতো ভাই চাল ডাল যা কিনে দেওয়ার আমার ফুতো ভাই কিনে দিত। আমার ছোটো ভাই তো পাব নাই, চাল ডাল যা কিনে দেওয়ার আমার ফুতো ভাই কিনে দিত। কিনে দেওয়ার পর আমার মা এরকম, আমি 1 মাসে দিতাম, আর 1 মাসে দিতে পারতাম না, এরকম করতে করতে মানে ফ্যাক্টরিতে একটা গ্যালজাম লেগে গেল। গ্যালজাম লাগার পরে আমার বেতন বাড়াইনের বা সরকারি থেকে বেতন বাড়াইলো 8,300 টাকা করা হলো। তাই আমি ওই সঙ্গে মানে করেন যে ওই ফ্যাক্টরিতেই বললাম যে তাহলে তো আমার বেতনও বাড়বি, বৃদ্ধি বেতন পাবো আমি। এবার করে মনে করেন যে এরকম পর্যায়ে আর কি বেতন বাড়লো। বেতন বাড়ার পরে তাই আমি ওই আমার মার কথা অনুযায়ী, ঠিক আছে, একটা মেয়ের সাথে আমার আর কি সম্পর্ক ছিল। আচ্ছা, সম্পর্ক ছিল। তো ওই মেয়ের সম্পর্ক ছিল। তো আমার মা বলতেছে যে হচ্ছে দেখাও, দেখালাম। তো ওই মেয়ে বলতেছে না, আমি এসব গ্রামে বিয়ে বসবো না, ঠিক আছে। আচ্ছা, একই জায়গায় কাজ করতেন? হ্যাঁ। তো আর একটা মেয়ে, ও মেয়েটাও মনে করেন যে গরিবই, আমাদের বাড়ির কাছের বা আমাদের 1 থানা পরে, বুঝছেন, তাদের বাড়ি। তো ওই মেয়েটা চাকরির খোঁজে আসছে। তো আমি আমার সাথে আবার ওই আমার যে ম্যানেজার ছিল, ম্যানেজারের বাড়ি ওই মানে আমাদের ওই ডিস্ট্রিক্টেই, বুঝছেন। তো ম্যানেজার দেশি করতো। তো আমি ওই মেয়েটাকে বললাম যে ঠিক আছে, তো আমার ম্যানেজারে বললে ঠিক আছে, আমি চাকরি আপনি করেই বলতাম এরকম। কারণ দেখি আমি ম্যানেজারে বলে আপনি একটা চাকরি ব্যবস্থা করে দেবো না, যান। তো কয় ভাই আমার উপকার হবে আপনি দিলে, ঠিক আছে। বললাম আচ্ছা ঠিক আছে, যান। তো চাকরি দিলাম, মানে ম্যানেজারে বলে, ঠিক আছে। বললাম আমার গ্রামের লোক, ঠিক আছে, আমার পাশের থানার বাড়ি, ঠিক আছে। তা আমরা মানে একই জেলারই লোক, ঠিক আছে। তাহলে আমি তো মানে এদেরকে যদি চাকরি দেন তাহলে আমার একটা বাড়বে বা গ্রামের লোক, ঠিক আছে। তো করতে করতে ওই মেয়ের সাথে আমার সম্পর্ক হলো। তো আমার মা আমার মানে আমার মাকে আমি বললাম যে মা এই ঘটনা, ঠিক আছে, মেয়েটা তো আমার সাথে বিয়ে করতে চাচ্ছে, ঠিক আছে। তখন মা বললো ঠিক আছে তুমি নিয়ে আসো একদিন। আচ্ছা। তো আমার মা দেখে পছন্দ করলো যে না ঠিক আছে চলবে, ঠিক আছে। দেখার পরে তো আমার ফুফুতো ভাই দেখে মেখে, ঠিক আছে, বললো যে ঠিক আছে তাহলে আমরা দেখাই। আমার চাচা, যে চাচা আমাদের মারধর করতে, সে চাচাও দেখলো। দেখার পরে বলতেছে ঠিক আছে তাহলে। এ সময় আমার বয়স 20 কিংবা 20 বছরই এরকমই, বুঝছেন। করোনার আর কি চলে আসলো, ঠিক আছে। করোনার ধাক্কা চলে এলো 20-21 বছর। 20 বছরে আপনার সংসারে তেমন অর্থ নাই, করি নাই। না, আপনি এই সময় বিয়ে সাথে চিন্তা ভাবনা করতেছেন। আপনার মা তখনও মানুষের বাড়িতেই থাকে বলা চলে, নাকি ভেঙে সব আলাদা করে দিছে? আলাদা করে দিছে। তখন আপনার মাকে আপনি দেখেন? হ্যাঁ। আচ্ছা। তারপরে মানে মা আবার মানে বললো যে বাবা তখন কই? আমার বাবা বাড়িতেই, আপনাদের সাথে? হ্যাঁ। আচ্ছা। আমার দাদুর ওখানে থাকতো বা ইসির ওখানে থাকতো, বুঝছেন, আমাদের ওইখানে থাকতো। আপনার ছোট ভাই বোনগুলো? আমার ছোট ভাই তো পাবনা। না, তখন কি করতেছে? কোনো কাজের মধ্যে আছে না পড়াশোনা? না, পড়াশোনার ভিতরে। পড়াশোনা। তারপর আপনি কি বিয়ে করলেন 20 বছর বয়সে? 20 বছর বয়সেই আমি আর কি বিয়ে করলেন? হ্যাঁ, বিয়ে করলাম। তো বিয়ে দিল আপনার সঙ্গে, মানে মেয়ের পরিবার দেখলো? মেয়ের পরিবার তো নাই, মেয়ের পরিবার মানে ওরকম টাইপের না। আচ্ছা, ঠিক আছে। তারপর? তো মেয়ের পরিবার
বলতে কি একটা মা ছিল, ঠিক আছে, এই তাছাড়া আর কিছু আচ্ছা, ছিল না। বিয়ে দিল আপনার সাথে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তারপর বিয়ের পরে তা আমি আমার মা ওই সিদ্ধান্ত করে, ঠিক আছে, বিয়ে করালো মানে আমি বিয়ে করলাম। বিয়ে করার পরে মেয়েটা আমার সাথে 1 বছর আর কি ভালো। ইতিমধ্যে আমার মা বলতেছে যে হচ্ছে তোর বউকে বাদ পাঠা, আমি তো অসুস্থ, জ্বর, আমি তো রান্না বান্না করে পারি না, তোর বউকে বাদ পাঠা। হুম, তা আমার বউ বললো যে ঠিক আছে, তাহলে আমার যেহেতু অসুস্থ বাদ যাই আমি। ওকে। এইখানে মানে আমি জানতাম না, মানে আমার বন্ধুর থেকে কথা শোনা যে এইখানে আর একটা ছেলের সাথে ওর মানে কথাবার্তা চলতো, ঠিক আছে, মোবাইলে। হুম, তা আমি অতটা করিনি, আমি কইছি না, করতে পারে হয়তো বা ভাইবেরা দ্বারা হতেই পারে, স্বাভাবিক। তা আমি অতটা করিনি, গ্রাহ্য করিনি। গ্রাহ্য না করে তাই আমি বলতেছি যে ঠিক আছে, তাহলে তুমি বাদ যাও আপাতত, ঠিক আছে, আমার মা অসুস্থ, বাদ গেল, বাদ যা 7-8 দিন কিংবা 15-20 দিন আর কি থাকলো। থাকার পরে তা আবার আসলো, আসে গার্মেন্টসে আবার জব নিয়ে নিল। জব নেওয়ার পর তাই আমার গার্মেন্টসে আমি এক ফ্যাক্টরি, তো ও এক ফ্যাক্টরি, ঠিক আছে। আচ্ছা, তো এখন ওইখানে ওর সাথে আর কি ওই ছেলেটার সাথে যোগাযোগ, তা আমি অতটা করিনি। আমি কইছি যে না, ভাই বেরাদার হতেই পারে, হুম, স্বাভাবিক। তো আমার বন্ধু বান্ধব খালি আমাকে টাইম মতো কেড়ে ওইটা কিটা করলাম, ওটা কিটা মানে তো তোর বউর হাতে এসে কথাবার্তা বলে, ঠিক আছে, ওটা কিটা। হুম, তা আমি কই যে ওটা কিটা, হয়তো ওর ভাইটাই। তা আমি মানে খুবই করতাম না। তো একদিনকে আমি হাতে নতে দেখলাম যে, কথা চোখে সত্য। দেখলাম যে আসলেও সত্য। তা আমি আমার বড় দিঘাই যে আচ্ছা তুমি কি এগুলো ঠিক করতেছো বলো। তো বলতেছে না, এটা আমার চাস্তো ভাই, হুম, ঠিক আছে, আমি তোমাকে ছাড়ি কোনোদিনও যাব না, আচ্ছা, এরকম তুমি ভাবেও না, আর আমাকে সন্দেহ করো না। তাই আমি বললাম, আমি যদি সন্দেহ করতাম তাহলে তোমাকে ওই আমার বন্ধু বান্ধবের পরের থেকে আমি তোমাকে সন্দেহ করতাম ভাই, এখন তো আর তোমাকে সন্দেহ করি না। আর তুমি যদি ভালো চাও আমার কাছে থাকবা, আর যদি তোমার ভালো না লাগে তো মানে আমাকে আগেই বলবা। হুম, তাই না, আমি তোমার সাথেই আছি, তুমি আমার মতোই, আমি তোমার সাথেই আছি। দেখলাম আচ্ছা ঠিক আছে। তো এখন আমি আর অতটা করি না, এবার করতে করতে সম্পর্ক বাড়ে ওদের সাথে, কমে না। তে কমে না। আমার বন্ধু বলতেছে দোস্ত কি করি, কত দিই, কয় বাদ চলে দেখা। আমার বউরে আমি বললাম যে তুমি বাদ চলে যাবা, ঠিক আছে। তে এ বলার পরে ইতিমধ্যে আমার ওই যে অফিসে একটু মানে আমার ওই একটা ম্যানেজার ছিল, ম্যানেজারটা মনে করেন যে কারণ বসে চাকরি চলে যায়। তো চাকরি চলে যাওয়ার পরে তো আমাকে বলতেছে যে হচ্ছে পলাশ, ঠিক এতদিন আমি আসছিলাম, সব কিছুই দেখে শুনে রাখছি, অন্যায় করলে পরেও অতটা করি নেই, হ্যাঁ, ঠিক আছে। আমাদের সবাইকে ডাক দিয়ে এলে বলতেছে অন্যায় হয়ে যাবে, এক জায়গায় থাকতে গেলে অনেক কিছু হয়, সবাইকে ডাক দিয়ে নিয়ে বলতেছে। তা আমাকে পার্সোনালি বলতেছে পলাশ একটু দেখে শুনে থাকিস, তোর একটু বেশি মানে ভুল আছে। আচ্ছা ঠিক আছে স্যার, দোয়া করবেন, আপনি যখন যাচ্ছেন দোয়া করবেন আমার জন্য। হুম, তো মাসখানিকের পরে আর একটা ম্যানেজার আসলো, আর একটা ম্যানেজার পরে মাসখানিকের মতো আর কি ভালো হুম, চাকরি করতেছি। চাকরি করার পরে তো আমার এক পর্যায়ে মানে ফলোয়ারে বুঝছেন একদিনকে হুম, অনেক পানি জমে গেল। কিসের থেকে যে পানি আসলো এটা বলতে পারলাম না, আমি নিজেও জানি না, ঠিক আছে। হুম, যেদিন পানি জমে গেছে, ঠিক আছে, আমি সেদিনকে 9টা বাজে অফিস থেকে বের হয়েছি, আচ্ছা, ঠিক আছে। আমার পরে অনেকজন কাজ করছে অফিসে। হুম, তখন তারা ডিসিশন করতেছে যে কোন কোন লোক, ঠিক আছে, দেখবো যে আমরা এত পানি জমে গেল, আমাদের উপরে চাপ আসছে উপর থেকে, হুম, ঠিক আছে, আমার এত টাকা ক্ষতি হলো। কোম্পানির ম্যানেজাররা বলতেছে এত ক্ষতি হলো, এগুলো কে করলো, হুম, নিশ্চয়ই আগের ম্যানেজারের কোনো তার উপরে করবে। তা আমরা জানতাম না যে তার উপরে বা করবে। তা তারা বলতেছে না, আমার কোনো এরকম পার্সোনাল কোনো লোক নাই। হুম, ওই মানুষজন জানতো যে এই ম্যানেজারের মনে করেন যে বাড়ির কাছের লোক বা গ্রামের লোক এই। হুম, আর একটা লোক ছিল হেকো। তে একদিনকে মানে আমাকে বলতেছে যে হচ্ছে ঠিকালে কাজ কাম করো, হুম, ঠিক আছে, তোমার তো আগের ম্যানেজার তো নাই। এই ম্যানেজার আর কি মানে পিএস না বলে, তো হ্যাঁ আমাকে বলতেছে। আমি বললাম ভাই আসি, এতদিন ধরে কাজ করতেছি, আপনাদের সাথে থাকতেছি, জানেনই তো আমি কোন ধরনের বা আমি কোন লেভেলের।
হুম তো বলতেছে জানি, কিন্তু তারপরেও তো একদিনকে আমি তার ফিরের দিনকে, সেদিন আমি কিছু জানি না হুম সঠিক, তার ফিরের দিনকে মানে আমার ভুল হয়েছে একটা ভুলটা বলতে কি, মনে করেন যে আমি বাথরুমে যাব, ঠিক আছে, ইতিমধ্যেই মানে হাতে ময়লা, তো বাথরুমে যাইতে পারতেছি না, তা হাতের ময়লা, ঠিক আছে, একটু মানে ধুইয়ে, ঠিক আছে, বাথরুমের ভিতর আত্মাত করে দৌড় পাড়ে গেছি। তো হালকা একটু মানে প্যাঁচকল তো বুঝছেন, হালকা একটু চাপ দিছি, পানিটা অল্প অল্প পড়তেছে, বন্ধ হয় নাই, একেবারে বন্ধ হয় নাই। হুম মনে করেন যে আমি বের হয়ে আসে, তা আমাকে বলতেছে যে হচ্ছে এই টিউবওয়েল ছাড়ছে কিটা, পরে গেলাম যে মনে করেন যে চাকরি আমাকে, চলে যায়। হ্যাঁ, তা আমাকে বেঁধে রাখিয়ে কয় যে টাকা পয়সা দিয়ে দাও, এই আগের ম্যানেজারের লোক, আমি আগের থেকে সন্দেহ করছি। তা আমি বলতেছি যে, স্যার, আমার যদি দোষ থাকতো তাহলে আমি আগেই স্বীকার করতাম, আর আপনারা যেভাবে কথাবার্তা বলতেছেন এভাবে কোনো কথাবার্তা হয় না, হুম ঠিক আছে। আমি ম্যানেজারের হুমকি, আর স্যার আমি তো যেদিনকে মনে করেন যে এই যে দুর্ঘটনা ঘটছে বা আমাদের ফ্যাক্টরিতে, আমি তো সেদিন 9টা বাজে গেছি, ঠিক আছে। আমার পরে কি কাজকাম করে নাই মানুষজন, আমার পরে কি কেউ ওয়াশরুমে যায় নাই, চাকরি চলে যাওয়ার পরে তা আমি বেকার হয়ে গেলাম। তো ইতিমধ্যে করোনার ধাপ চলে আসলো, ঠিক আছে। করোনা আসার পরে তো আমি আর অন্য জায়গা চাকরি করতে পারতেছি না, বা সরকারের থেকে লকডাউন দেয়, অমুক দেয় তমুক দেয়, তাই আমি বসে গেলাম একদম, হুম বসে গেলাম। তাই আমি চিন্তা ভাবনা করলাম যে এবার করে আর কতদিন চলাম যায়, 20 দিন 25 দিন তো আমি ঢাকা শহরেই, আর ম্যাচ বিলও আসিয়ে গেল পড়াই। তাই আমার ফোতো ভাইকে আমি ফোন দিয়ে বললাম, ভাই কি তুই তো আমাকে ছোটবেলাতেই করতেছিস, ঠিক আছে, দেখ ভাই এই ঘটনা। তো বলতেছে যে তুই এরকম ঘটনা করবি, তা আগের তো বলবি না আমাকে। কারণ ভাই এই চাকরির খোঁজে আর করো না, এখন তো চাকরি বাকরি কোনো জায়গায় পাচ্ছি না। হুম তো কয় এখন কি করবি তাহলে? কি আর করবো, এখন বাড়িতেও তো মানে বিপদে পড়ে গেলাম, হুম বাড়িতেও তো চাল ডাল কিছু নাই, এখন বিপদে পড়ে গেলাম। তেমন প্রথমে বলতেছে চাল ডালের হিসাব আমি 1 বস্তা চাল কিনে দেবো না, কিন্তু এই মাসটা যাবে নি, কিন্তু তারপর যদি লকডাউন দিয়ে দেয় তারপরে কি করবি নি। হুম তাই আমি বললাম, ভাই আমাকে কিছু টাকা দে, আমি বাড়িতে যাই, দেখি ভ্যান রিক্সা চালাই তোমার কি না। হুম ঠিক আছে, তাই আমার প্রথমে আমাকে বললো যে ঠিক আছে তাহলে আমি তোকে টাকা পাঠা দিচ্ছি, তুই বাইর চলে আয়। তো ম্যাচের টাকা অনেক টাকা, ম্যাচে মনে করেন যে 4,000 টাকার মতো বিল হয়ে গেছে, হুম না 3,000 টাকার মতো বিল হয়ে গেছে। তাই আমাকে বলতেছে এই বিল টাকা দিয়ে থুয়ে যান। হুম তো বললাম আচ্ছা ঠিক আছে। তাই আমি 3,000 টাকা আমার প্রথমের ঠিক নিয়ে 4,000 টাকা নিলাম, নেওয়ার পর 3,000 টাকা মানে ম্যাচে দিয়ে, ম্যাচ থেকে সব কিছু নিয়ে আমি বাইরে হয়ে গেলাম বাড়িতে। করোনার ধাপ এদিক, ঠিক আছে, আর এদিক মনে করেন লকডাউন, বাড়িতে যাইতেও পারি না, ভাঙিয়ে বাড়িতে গেলাম লকডাউনের ভিতরে। হুম তো কেমনি করোনার মনে করেন যে লকডাউন বাড়ে, কমে না, বললাম আরে আল্লাহ, আমিও হলাম, ঠিক আছে, দেশে হাল বললো। তো এরকমভাবে আমি করতেছি, তা আমি এরকমভাবে অনেক কথা বলতেছি। তো বলার পরে তো আমার ফুতো ভাই 1 বস্তা চাল কিনে দিল। চাল কিনে দেওয়ার পরে তা আমার ফুতো ভাই চাল আর 1 কেজি ডাল, ঠিক আছে, কিনে মিনে দিয়ে, ঠিক আছে, চাল ডাল কিনে দিল। কিনে দেওয়ার পরে তা আমি 1 মাস তো গেল, তাই আমি ফিরের মাসে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি ভ্যান রিক্সা ধরি, আর কি করবো, যেরকম করোনার ভাব দেখতেছি। হুম তা আমার এক মানে গ্রাম প্রতিবেশী, ওনার আমার ভ্যান রিক্সা ভাড়া দিত, ঠিক আছে। তাই আমি রিক্সা চালাইলাম কিছুদিন, আচ্ছা। ভ্যান চালাম মনে করেন যে কিছু টাকা দিয়ে ওই মানে সংসার আর কি ধরে রয়েছি এ পর্যন্ত। হুম এবার করে মনে করেন যে ভ্যান রিক্সা চালানোর পরে আমার বউ আবার বলতেছে কি যে হলো আমার টাকা লাগবে, আমার বউর আবার চাহিদা বেশি, ঠিক আছে। আমার বউ কিন্তু বাড়িতে আসছে আমি বাড়িতে আসার পরে, তো চাহিদা বেশি, চাহিদা বলতে কি মানে প্রতি মাসে শাড়ি লাগবে, তার লাগবে, তার যে জিনিস সে দাবি করবে এই জিনিস দিতেই হবে যেভাবে হোক। হুম তাই আমি বললাম যে আমি একটু ইসির মধ্যে পড়ছি, ঠিক আছে, আমি তোমাক সবই দেই না এমন কোনো কথা আছে, তুমি তো দেখতেইছো আমার সাথে 6 মাস ধরে 1 বছর ধরে রইছো, দেখতেইছো তো, ঠিক আছে, যে আমি এখন কোন পজিশনে আছি। হুম এখন আমি ইসিত পড়ছি আর তুমি আমার সাথে এরকম করতেছো, কয় না আমার লাগবে,
আমি বুঝি না। ঠিক আছে দেখি আমি, তো 1 মাস শাড়ি কিনে দিলাম, তার ফিরের মাসে আবার বলতেছে আমার অমুকটা লাগবে, এই অমুকটা লাগবে। তাই আমি বললাম যে এরকমভাবে চাহিদা করলে তো আমার সংসার চলার নিয়ে টাফ ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে, একটু কম করো, ঠিক আছে। মানুষ কিন্তু ওটা দেখেন, মানুষ দেখে হলো সংসারে অভাব আছে নাকি। আপনি তুমি শাড়ি নিয়ে ঘুরবা আর তোমার পেটে ভাত নাই, আমি এইভাবে বললাম আমার বউরে বুঝাচ্ছি, আমার বউ বুঝে না, মানে আমার উপরে খেই করে ওঠে, ঠিক আছে। ওই ছেলেটার সাথে সম্পর্ক আমি জানতাম না যে আপনি আপনার ওয়াইফের সঙ্গে আছেন এখনো নাকি ডিভোর্স হয়ে গেছে? না, তারপরে মানে আমার হাতে রাগারি করে বাড়িতে চলে গেল। বাড়ি যাওয়ার পরে আর আসে না। তা আমি এক পর্যায়ে বললাম যে যাই দিয়ে আমার বউটা নিয়ে আসি, আমার বউরে নিয়ে আসি। নিয়ে আসতে গেলাম, তো আমার মনে করেন যে তার স্বাস্থ্য বাইরে কয় কি কয় ভাত কাপড় দিতে পারিস না, বিয়ে করছোস কে, হ্যান তেন নানান কথাবার্তা বলতেছে। বললাম যে ভাত কাপড় দিতে পারি কি না পারি, ঠিক আছে, এটা আপনার বোন জানে, ঠিক আছে। আজ 1 বছর ধরে আমার হাতে রয়েছে, 1 বছর কোনো সমস্যা হলো না। এখন আমি একটু করোনার ধাপে নিয়ে আমি বাড়িতে আসছি, চাকরি বাকরি নাই হারায়া, এখন তাও আমি কোনো রকম ভ্যান রিক্সা চালাইলাম, মনে করেন যে আমার সংসারটা এরকম চালাচ্ছি, আর আপনারা আমার সাথে এরকম ব্যবহার করতেছেন। তো কয় কি কয় যে হচ্ছে যা আমার বোনকে আমি যাইতে দেবো না, ঠিক আছে। তাই আমি পর্যায়ে বাড়িতে চলে এলাম। তাই না, পরে আমার বউরে বলতেছে তুমি কি আর আসবেই না, কয় আমার মা যদি যাইতে দেয় দাও যাবো, বুঝছেন। তাই আমি বলতেছি যে তোমার মা তো আমার সাথে থাকবে না, তুমি থাকবে আমার সাথে, তোমার মা হলো আসবে বেড়াতে, ঠিক আছে। আর তুমি বলতেছো যে না আমার মা যাইতে দিবে। আপনি কি তাকে ডিভোর্স দিয়েছেন? না না, ডিভোর্স দেন নাই? না, আমি এখনো ডিভোর্স দেইনি, আমি এখনো ডিভোর্স পেপারে সাইন। ডিভোর্স দেন নাই, তার বিরুদ্ধে আপনি এই ধরনের কথাবার্তা কেন বলতেছেন পাবলিক প্লেসে এসে? মানে ডিভোর্স দেইনি, সে আমার মনে করেন যে ওই আমার ডিভোর্স পেপার পাঠা সাথে দিয়েছে। আপনি সংসার করবেন বা করা অবস্থায় আছেন, হ্যাঁ, সেই মানুষের সম্পর্কে একপাক্ষিকভাবে দুর্নাম করা তো উচিত না। না, দুর্নাম করতেছি না, মানে সে মানে আমাকে ডিভোর্স পেপার পাঠা দিছে। ও, সে আপনাকে ডিভোর্স দিছে? হ্যাঁ, আচ্ছা, সে আমাকে ডিভোর্স পেপার পাঠা দিছে। ঠিক আছে, এটা নিয়ে আমি কথাই বলতে চাই না। কি করেন আপনি এখন? আমি এখন ছোটখাটো একটা কোম্পানিতে আর কি জব করেন? জব করি। আপনার মার কি অবস্থা এখন? আমার মা ওই রকমই। আমার ছোট ভাই এখন বাড়িতে আসছে। আর আপনার বাবা? আমার বাবা ওই আগে পাবনাতে নিয়ে গেছিলাম, ঠিক আছে। পাবনাতে বেশ কয়েকদিন ছিল, থাকার পরে একটু ভালো হওয়ার পরে পাবনা থেকে রিলিজ করে দিল। রিলিজ করে দেওয়ার পরে তো এখন মনে করেন যে বাড়িতেই। আচ্ছা, আপনি গল্পটা কেন বললেন আজকে রেডিওতে? আপনার গল্পে তো আমি কিছুই পেলাম না। তারপর আপনার গল্পটা আমি শুনেছি অনেকক্ষণ ধরে। কেন বললেন? আপনার কি মানে আপনার নিজের তো একটা উদ্দেশ্য ছিল, যেই কারণে আমি রেডিওতে বলতে চাই। মানে কি কারণে? আমার নিজস্ব উদ্যোগ কি আমার মতো ভুল যেন আর কেউ না করে। ভুলটা কোথায় বলেন তো? ভুলটার সমস্যা হলো মনে করেন যে আমি মানে অল্প বয়সে বিয়ে করা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপর অল্প বয়সে বিয়ে করা, আর বিয়ের পরেও মনে করেন যে এরকম মানে মেয়েদেরকে মানে কীরকম ভাবে করতে হবে আমি এটা বুঝতে পারতাম না, বা সংসারটা কিভাবে করতে হয়। হ্যাঁ, তারপরেও আমি অনেক চেষ্টা করছি, ঠিক আছে। তা আমার দর্শকের কাছে আমার এইটুকু বলা যে আমার মতো ভুল যেন আর কেউ না করে। জীবনে যে হাতটি ধরি, ঠিক আছে, কেউ মনে করেন যে আপন ভাবে না, সবাই পর ভাবে, ঠিক আছে। এই জন্য আমার রেডিওতে আসা যে আমার মতো ভুল যেন আর কেউ না করে। আপনার জীবনের সবচেয়ে বড় ভুল ছোট বয়সে বিয়ে করা, সেটা তো আছেই। তার চেয়েও আমি মনে করি সবচেয়ে বড় ভুল হচ্ছে যে বাবা এবং মায়ের প্রতি আপনার যে দায়িত্ব পালন করার কথা ছিল, সেই দায়িত্বটা আপনি ঠিকমতো পালন করতে পারেন নাই। বড় ভাই হিসেবে আপনার উচিত ছিল, হ্যাঁ, সংসার তো অবশ্যই করবেন আপনি, কিন্তু তার আগে নিজের বাবাকে সুস্থ করা, তার আগে নিজের পরিবারের জন্য ব্যবস্থা করা। এবং আপনার তো একটা বোন আছে বোধহয়, না? জি জি। কয়টা বোন? একটা। বোনের কি বিয়ে শাদী হয়েছে? না না। এই বোনের বিয়ে শাদীর ব্যবস্থা করা, এই বোনকে লেখাপড়া শেখানো, ভাইকে, এই দায়িত্বগুলো আপনার পালন করাটা আগে উচিত ছিল। এবং বিষয়টা এমন না যে এটা একটা প্রেম ঘটিত বিয়ে। আপনার একটা মেয়েকে পছন্দ হয়েছে, আপনি তাকে দেখে আপনি তাকে চুজ করেছেন, আপনি বিয়ে করে ফেলেছেন। আপনার মাও বাধা দেয়নি? না না। কিন্তু এই আমার মনে হয় যে এখনও সময় চলে যায়নি, এখনও যথেষ্ট সময় আছে। আপনি চাইলে আপনার এই উপলব্ধি থেকে আপনি অনেক ভালো কাজ করতে পারেন, বিশেষ করে সংসারের জন্যে। ঠিক আছে, কিন্তু নিজের পরিবারটাকে ঠিক না করে বিয়ে শাদীতে যাওয়া কোনোভাবেই উচিত হয়নি, এটা আমি মনে করি। এই হচ্ছে বিষয়। আর আপনার বাবা যেসব প্রপার্টি পেয়েছিলেন আপনাদের পরিবার থেকে, সেসব প্রপার্টির কি অবস্থা, কি করেছেন এইসব? প্রপার্টি মানে বলতে তেমন কিছু নাই,
ওই মানে বাড়ি বিক্রি টিক্রি করে দেন নাই তো? না, বাড়ি আছে আর মনে করেন যে একটা জায়গা আছে আলাদা, সে জায়গার খুব একটা দাম নাই। ওই জায়গাও মনে করেন যে আমার কাকুর নামে, আমার ছোট কাকুর নামে। ঠিক আছে, সমস্যা নেই, আপনি বিক্রি করেন নাই, এটা হচ্ছে বড় কথা। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের এই গল্পে আসলে পুরোটুকু সময় যদি আপনি খুব মনোযোগ দিয়ে শোনেন, তাহলে খুব একটা আসলে আপস অ্যান্ড ডাউন বা কোনো কিছুই আসলে তেমন একটা নেই। তবে এটা ঠিক যে যদি আপনি নিতে চান তাহলে বলবো যে এরকম ঘটনা আমাদের গ্রামীণ সমাজে একেবারে নিম্নবিত্ত পরিবারের ক্ষেত্রে অনেক সময়ই ঘটে। যেই সন্তান বাবার এত খারাপ অবস্থা দেখলো, মায়ের এত খারাপ অবস্থা দেখলো, আমি মনে করি তাদের